আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা ভালো আছেন। তো সুতরাং আমিও ভালো আছি আপনাদের দোয়া আর এমনকি আপনাদের ভালোবাসা নিয়ে। তবে যথেষ্ট পরিমাণ ভালো আছি। তবে আজকে আমি যে ঘটনাটি আপনাদের সামনে বলার চেষ্টা করতেছি, তো সেই ঘটনাটি মূলত আপনার একটু আজকে হবিগঞ্জ জেলা হতে আপনার ঘরদার আরেক ভাই আজকে আমার সাথে বলার জন্য আসছে। তো উনার নাম শুক্র আলী। তো শুক্র আলী ভাইয়ের ঘটনা আজকে আমি বলার চেষ্টা করব যে আসলে ওনার সাথে কি ঘটছে। তবে এক শুক্র আলী আছে টিকটক করে, তবে আমি সেই শুক্র আলীর কথা আমি বলতেছি না। তবে আজকে যে শুক্র আলীর কথা বলতেছি সেই শুক্র আলী ভাই পেশাগতভাবে উনি কর্মজীবী একজন লোক। তো আজকে সেই ঘটনার দিকে আমি চলে যাব। তবে যাওয়ার আগে আপনাদেরকে আমি একটা অনুরোধ করতে চাই। তবে এটা তো গ্রাম অঞ্চল, তো তার জন্য একটু ৮টার পরে অনেকে গিয়া খাওয়া দাওয়া করে ঘুমায় যায়, কারণ অনেকেই জানতে গ্রাম অঞ্চল ৭টা ৮টা বাজলে ওনারা খাওয়া দাওয়া করে ঘুমায় যায়। তো উনিও সেদিন খাওয়া দাওয়া করে আপনার ঘুমিয়ে গিয়েছিল। তবে জানি না, উনি প্রতিদিন পরিশ্রান্ত লোক, তো উনি প্রায় সময় কাজ কাম করতে থাকে। তো এই কাজ কাম করার মাঝখানে যা আর কি উনি নিজের সংসার অতিবাহিত করে আর কি, ওনার নিজের জীবিকা নিজে নির্বাহ করে। তো সেই ক্ষেত্রে উনি খুবই একজন ভালো লোক ছিল। তবে আজকে উনি আমার কাছে যেভাবে কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপে পার্সোনাল ভাবে উনি ঘটনাটি পাঠিয়েছে, তাই আমি আজকে ওনার ঘটনাটি সরাসরি নিতে চলে আসছি। আজকে আপনার সেই ঘরদারের গাঁও আপনার হবিগঞ্জ জেলা হতে আপনার কাকাচৌ ইউনিয়ন পরিষদ আজমেরি হস্তানিদের জেলা, আর ওনার গ্রামের বাড়ি হলো কি আপনার ঘরদার। তো এই জন্য আজকে ওনার ঘটনা ওনার নিজের মুখ থেকে আমি শুনে নিব। তো তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যারা যারা এখনো আমার চ্যানেলটি ফলো দেননি ভয়ের দিগন্তর, আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। তো এই বলে শুরু করছি আমার নিজের ওনার সাথে কি কি ঘটছিল। তো সম্পূর্ণ ঘটনাটা আমি সরাসরি ওনার মুখ থেকে শুনবো। তবে তার আগে আরেকটা জিনিস, যদিও বা আমার কন্টেন্টটা যদি ভুল বিয়াদব হয় তবে সে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ উনি তো সবসময় আমাদের মতন কন্টেন্ট দেয় না। তাই উনি হঠাৎ করে যদি আমি ওনাকে বলি একটা কন্টেন্ট দিতে, তাহলে অবশ্যই ওনার ভুল ত্রুটি হতেই পারে। আর দ্বিতীয় নম্বর কথা যেটা, যে আমরা যতটুকু আধুনিক হয়েছি আর উনি হয়তো বা ততটুকু আধুনিক হতে পারে না। তো সেক্ষেত্রে আপনারা সবাই ওনাকে একটু সাপোর্ট করবেন, কারণ ওনার কন্টেন্টটা আপনারা সবাই শুনবেন। এই জন্য সরাসরি আমি আজকে ওনার কন্টেন্টের দিকে চলে যাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আপনারা ভালো আছেন। তো সুতরাং আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং কি আপনাদের ভালোবাসা নিয়ে। তবে আমি শুক্র আলী ভাই আজকে আপনাদের সামনে যে ঘটনাটি তুলে ধরার চেষ্টা করবো, সেই ঘটনাটি অবশ্যই আপনারা শোনার চেষ্টা করবেন। তবে অনেকেই বাদশা ভাইকে হয়তো বা চিনেন, তবে আমি আজ পর্যন্ত শুনিনি যে কেউ হরহর মুভি থেকে যে ঘটনা, ভূত এফএম এর যে ঘটনাগুলি, সেই ঘটনাটা কারো বাড়ি বাড়ি এসে নিয়ে যায়। তবে ওনাকে না দেখলে বোঝা যায় না যে উনি কত পরিমাণ ভালো লোক। তো জানি না উনি কতটুকু ভালো লোক ছিল। তবে উনার মতো এত ভালো লোক হয়তো বা আর দুটি হয় কিনা আমি জানি না। তবে আমি অনেক সময় আফরান ভাইয়ের ঘটনা শুনছি, এমনকি রাসেল ভাইয়ের ঘটনা শুনছি, তারও সাথে সাথে আমি বাদশা ভাইয়ের ঘটনাও শুনছি। কারণ উনাদের ঘটনা শুনতে, কারণ একমাত্র যদি বাংলাদেশে কোনো এফএম থেকে থাকে তাহলে তারা দুজন তিনজনই আছে এই বাংলাদেশের ভিতরে। তো সম্পূর্ণরূপে যে উনাদের যে ঘটনাগুলি যেভাবে উনারা বিশ্লেষণ করা, হয়তো বা আমি ততটুকু বিশ্লেষণ করে আপনাদেরকে বলতে পারবো না। তো আমি আমার ঘটনার মূল পর্বের দিকে চলে যাইলে আমি মনে করি ভালো। তো প্রায় দিন আমি আমার কাজের সূত্রে আমি অনেক জায়গায় কাজ করতে চাই। তো ঠিক একই সময় আমি সেদিনও কাজে চলে গেছিলাম। আমি সেদিনও কাজে চলে গেছিলাম। তো কাজ করতে করতে রাত প্রায় ৮টার উপরে চলে গেল। আমি কাজ করতে করতে, তো ক্ষেত খামারের কাজ একটু দেরি তো হতে পারে। তো সেদিন আবার শীতের কারণে একটু সময়টা বেশি হয়ে গেছিল। তবে শীত যেহেতু বলছে আপনাদেরকে, হয়তো বা আমি টাইম লাইসেন্সটা বলতে ভুলেই গেছিলাম, যেহেতু আমি নতুন। তো আমি এই ঘটনাটি আমার সাথে ঘটছে প্রায় ২০০১ সালে, আর এখন চলে ২০২৫ সাল। তো ২০০১ সাল জানুয়ারির ৭ থেকে ৮
8 তারিখ হয়তো বা হতে পারে। তো এত ঠিক টাইম লেন্সেস আমার যতটুকু মনে আছে। তো সেদিন এই টাইমের ভিতরে আমি যখন আপনার গৃহস্থী কাজ করতেছিলাম, ঠিক তখনই রাত যখন 8টা বেজে গেল, তখন আমি আমার কাজ সেরে যখন আমি হাওর দিয়ে আসবো, তো হাওর দিয়ে আসতে গেলে তখন এখন যত পরিমাণ মোটর গাড়ি আছে, তখন তো আর মোটর গাড়ি ছিল না, তখন ছিল পায়ের গাড়িটাই সবাই চিনতো বেশি। কারণ পায়ের গাড়ি বলতে আপনার পায়ে হেঁটে হেঁটে আসাটাকে বলা হয় পায়ের গাড়ি। তো আমি একটু মজা করে বললো, আপনারা এটা মাইন্ডে নেবেন না, কারণ পায়ের গাড়ি বলতে আমি তখন হাইটা হাইটা বাড়ি আসতাম। তো আস্তে আস্তে প্রায় বাইনার সঙ্গে আর ঘরটার একটা আউর আছে, তো এটা প্রায় অনেকটাই বড়, তো বিশাল আকৃতির সেই আউরটা। তো হয়তো আপনাদেরকে ভিডিও করে আমরা দেখাতে পারবো না, কারণ এটা অডিয়েন্স দেওয়ার জন্য আর কি। তো সে আউটটা পাড়ি দিতে গিয়ে যত পরিমাণ পরিশ্রম, এমনকি পরিশ্রান্ত হওয়ার লাগে, কাজ করে যতটুকু না পরিশ্রান্ত হওয়ার লাগে, তার চেয়েও বেশি পরিশ্রান্ত হওয়ার লাগে এই জায়গাটা পাড়ি দিতে গেলে। তো আমি সেখান থেকে হাঁটতে হাঁটতে যখন বাড়ি আসছিলাম, ঠিক দেখি যে আমার হাতের ঘড়ির কাঁটা প্রায় 12:30 চুচুই অবস্থান। তো আমি এই অবস্থানের মাধ্যমে আমি আসতেছিলাম। তো আস্তে আস্তে আমার সাথে পরিচয় হয় এক বৃদ্ধ এক মহিলা। তো ওনার বয়স আনুমানিক যদি আমি ধরে নিতে পারি, তাহলে হয়তো বা 70 থেকে 75 বছর তো হবে। তবে উনি হাতে একটা হেরিকেল ছিলেন। তবে আউরের মাধ্যমে উনি কোথা থেকে হেরিকেল আনছে, সেটা হয়তো বা আমার নিজেরও কাছেও একটা প্রশ্ন। তো উনার সাথে যখন আমার পরিচয় হয়, তখন আমি বললাম যে, আন্টি আপনি কেমন আছেন, ভালো আছেন কিনা? তখন উনিও বললো, হ্যাঁ আমি ভালো আছি। তো এইভাবে ওনার সাথে আমরা কথা বলে যখন আমি আমি এগিয়ে যাব, ঠিক তখনই উনি বলল যে, বাবা আমাকে একটু এগিয়ে দিয়ে আসো। তখন আমি বললাম যে, আপনাকে কোথায় এগিয়ে দিয়ে আসবো? তখন উনি বলল, আমাকে আজকে আপনি শিপ্পা দিয়ে আসেন। তাহলে তখন আমার প্রায় আউরের মাঝখানেই আমি চলে আসছি। তো এই আউরের মাঝখান থেকে এই তানিকে আবারও ঠিকভাবে আমি সেখানে নিয়ে যাওয়ার জন্য আবার আমি প্রস্তুত হলাম। তার সাথে সাথে হাত ধরে হাঁটতেছিলাম। তো হাঁটতে হাঁটতে আপনার যতটুক পর্যন্ত আমার মনে ধরলো, যে হাঁটতে হাঁটতে তো অনেকটা জায়গায় হাঁটলাম। হাঁটার পরে প্রায় দেখি যে রাস্তায় একটা কবরস্থান। তো সেখানে দেখতে পেলাম যে কিছু লোক জানাজা পড়তেছে। তো ঠিক একইভাবে আমার মনে ধরলো যে আমিও সেখানে জানাজাটা শরিকটা হয়ে যায়। তাই জন্য আমিও ওনার কথা মতন আমি সেখানে জানাজার শরিকে হাজির হয়ে গেছিলাম। তো জানাজা পড়াতে পড়াতে আমি দেখলাম যে চারপাশে কোনো লোকজন নাই, শুধু আমি একাই। চারপাশে কোনো লোকজন নাই, শুধু আমি এক। তো এভাবে যখন হাঁটতেছিলাম, তো আমি দেখলাম যে আমার চারপাশে কোনো লোকজন ছিল না বললেই তখন চলে। তখন আমি খুবই ভয় পেতে থাকি, যখন আমার যেন আত্মবিশ্বাসটা একদম তলানিতে গিয়ে ঠেকায়। তো এইভাবে বিশ্বাসটা যখন তলানিতে গিয়ে ঠেকায়, তখন ঠিক তখনই আমি দেখতে পেলাম যে সেই মহিলাটা আবারও সেখানে হেরিকেল নিয়ে যেন আমার জন্য দাঁড়িয়েছে। তখন আমি চিন্তা করলাম যে কোনো মহিলা মানুষ তো কখনো গুরুস্থানে আসতে পারে না, মানে কবরস্থানে আসতে পারে না। কোনো মানুষ তো কখনো কবরস্থানে আসতে পারে না, তাহলে কেন এই মহিলা কবরস্থানে আসলো? তো আমি এই জিনিসগুলো চিন্তা ভাবনা করতে করতে তখন আমার হাত ঘড়ির কাঁটা দেখতে পেলাম, টুং টুং আওয়াজ শুনে বুঝতে পেলাম যে ঠিক তখন রাত 1টা কাটায় কাটা হয়ে রয়েছে। তখন আমি আর একটু বেশি করে তখন ভয় পাইতে থাকলাম। তো ঠিক তখনই সেই মহিলাটাকে আবার আমাকে বলতেছে যে, বাবা আমাকে আমার বাসায় নিয়ে দিয়ে আসো। তখন যখন আমি মহিলাটিকে হাতে নিয়ে বাসায় নিয়ে দিয়ে আসবো, তখন হাত ধরে যখন বাসায় দিয়ে আসবো, ঠিক তখনই দেখতে পেলাম যে কিছু লোক আবারও একটা খাটিয়া নিয়ে আসতেছে আমারই চোখের সামনে দিয়ে। খাটিয়া মানে অনেকেই হয়তো চেনেন, যে যেটাকে বলা হয় মসজিদের পালকি, মানে যারা মলে পালকিটা নিয়ে যায়। তো সেই খাটিয়াটা নিয়ে যেন আরো কিছু মানুষ আমার সামনে দিয়ে যেতেছিল। তখনও আমি চিন্তা করতেছিলাম যে এত রাত্রে কে আবার মরলো? একজনের জানাজা পরে থেকে দেখলাম লোকজন, আবার দেখি আরেকজন। তখন এই জিনিসটি ভাবতে ভাবতে প্রায় অনেকক্ষণ আমি ভাবতেছিলাম। তো যেন আমি কোনো আকাশ পাতাল কোনো কিছু যেন সমাহার আমি করতে পারতেছিলাম না। তখন যেন আমার ভিতরে আরেকটু ভয় জাগতেছিল। ঠিক তারই পর মুহূর্তে দেখতে পেলাম যে এই আউরের ভিতর থেকে সর্ষা ফুলের যে একটা ভিতর থেকে একটা মেয়ে বার এসছে। তাও প্রায় না হলো মেয়েটির বয়স আনুমানিক যদি ধরা যায় তাহলে 12 থেকে 13 বছর, এর চেয়ে তো বেশি হবে না মেয়েটির বয়স।
তো সেই মেয়েটি বারো আসার পরে যখন আমার দিকে তাকালো, তখন আমিও তাকালাম। তখন আমি দেখতে পেলাম যেন মেয়েটি আমাদেরকে এরকম ভাবে তাকিয়েছে যেন হলুদ পাকা চোখ, আর যেন চোখের দৃষ্টিতে যেন আমাকে পুড়ে খাবে এরকম ভাবে সেই মেয়েটি আমাদেরকে তাকিয়েছিল। তো এইসব জিনিসটি দেখে যেন আমি খুবই অসহায়ত্ব ফিল করতেছিলাম। আর তখনই আমি সূরাতুল ইখলাস ঘন ঘন ভাবে পড়তেছিলাম যাতে আমাকে রক্ষা করে। তো সূরাতুল ইখলাস পড়ার কারণে দেখা গেছে যে রাষ্ট্রপতি সেই মেয়েটি আমার ধারে কাছেও আসতে পারতেছিল না। তখনও আমি যেন এই আশেপাশে কোনো দিকেই এই শীতের সময়, আর চারপাশ কুয়াশায় ঘন কুয়াশা ঢেকে গেছে, আর যেন বাতাসটা অনেক পরিমাণ ভারী হয়ে গেছে। আর সেদিন ছিল আপনার আমাবস্যার রাত হলে কি হবে, তবে সে চাঁদের আলো যেন এই জমিনে পড়ার আগে যেন সে চাঁদের আলোটা যেন নিমিষেই গায়েব হয়ে যাচ্ছে। তো ঠিক এভাবে যখন আমি এই জিনিসগুলি ঠিক দেখতেছিলাম, যেন আমি আরো বেশি ভয় আর আরেকটু বেশি আনকমফোর্টেবল ফিল করতেছিলাম। তো এই সব কিছু তানের ভিতরে যেন আমি নিজেকে নিজে খুঁজে পাচ্ছিলাম না। তখন আমি এই জিনিসটি দেখে আমি নিজেই দাঁড়িয়ে গেলাম, আর যেন আমার পা সামনে আগাচ্ছিল না, যেন আমার সমস্ত শরীরের শক্তি যেন ক্ষীণ হয়ে গেছে। তো এই সব ঘটনার ভিতরেই আমি এই আমি এত পরিমাণ বই পাইলাম সেদিন যে বলার বাহিরে। তবে সেই দিন কেন, সেই রাতে যে এত পরিমাণ বইটা পাইলাম বলারও বাহিরে ছিল। যে এই বইয়ের ভিতরও আমি যেন আমার পা যেন এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিল না। তো এইভাবে আমি সেখানে বই পেতে থাকি। তখনই আবারও ঠিক দেখতে পেলাম যেন আমার ঘড়ির কাঁটায় 2টা বাজলো, যেন আমাকে মুক্তির ঘন্টা ডাকতেছে। তখন আমি যখন সূরা পড়তে পড়তে আমার মুখ দিয়ে স্যাবলা উঠে যাবার অবস্থা, স্যাবলা মানে আপনার যে স্যাপ উঠে যাওয়ার অবস্থান, তাও যেন সেই মহিলাগুলি যেন আমার জন্য যেন অপেক্ষা করতেছিল। তো এই অপেক্ষা যেন কিছুতে যেন অবসান ঘটার কোনো নামগন্ধ আমি পাচ্ছিলাম না। তারপরও আমি ওদের সাথে লড়াই করে বেঁচে থাকার জন্য আমি যেন আপ্রাণ চেষ্টা করতেছি, কারণ একজন মারার জন্য চেষ্টা করতেছে আর আমি যেন বাঁচার জন্য চেষ্টা করতেছি। তবে অনেকেই বলে যে আধ্যাত্মিক জগতের কিছু হয় না, তখন আমিও বিশ্বাস করতাম না যদি নিজ চোখে আমি সেদিন এই জিনিসটি উপলব্ধি না করতাম। তখন আমি এইভাবে যখন ওরা আমার কাছে যখন এইসব কাণ্ড কারখানা আমার সাথে যখন করতেছিল, ঠিক তখনই আমি দেখতে পেলাম যেন পাশ থেকে যেন একটা শিয়াল চলে আসলো। তো শিয়ালটার চোখগুলি এত পরিমাণ লাল আর এত পরিমাণ ভয়ঙ্কর ছিল যেন বলারও বাহিরে, যেন শিয়ালটাও ওদেরই দলের কেউ হবে। তো এই সম্পূর্ণ জিনিসের ভিতরে তবে আরেকটা জিনিস এখানে আমি উপলব্ধি করতে পারছিলাম। তখন এখানে দেখতে পেলাম যে আশপাশে কোনো জনবসতি তো আমি পাচ্ছিলাম, মানে এতটুক হাঁটার পরও যেন আমার শরীরের শক্তি নিজে নিজে ক্ষীণ হতে শুরু করে। তারপর আমি হাঁটতেছিলাম। তখনও আমি যেন পিছন যেন ফিরে তাকাবো সেই সাহসটুকু আর আমি পাচ্ছিলাম না। তারপরে হঠাৎ করে আমার প্রচন্ড পরিমাণ মাথা যন্ত্রণা শুরু হয়, যেন আমাকে যেন সেদিনই একসাথে যেন সবাই চেপে ধরছে, যেন শরীর আর আমার সঙ্গ দিচ্ছে না, এরকম আমার কাছে লাগতেছিল। তখন আমি একটা জিনিস চিন্তা করছিলাম, ঠিক তখনই আমি যেন এই সিগারেট আমার হাতে যেন কোথা থেকে চলে আসলো, মানে আমি পকেট থেকে একটা সিগারেট নিলাম। সিগারেটটা নিয়ে যখন মুখে ধরালাম, ঠিক তখন দেখতে পেলাম যেন আমার কাছ থেকে ওরা আরো কিছুটা দূরে চলে গেছে। তখন আমার মনে পড়লো গ্রামের অনেক মুরব্বীরে বলতো যে সিগারেট আগুন নাকি দেখলে নাকি এসব জিনিস কাছে আসে না। তখন আমি খুব ঘন ঘন সিগারেট জ্বালাতে থাকলাম। তো এত পরিমাণ ঘন ঘন সিগারেট জ্বালাতে ঠিক তখনই দেখতে পেলাম যেন আমার সামনে কিছু বনের পাড়া আমার আশপাশেই ঘুরতেছিল। ঠিক তখনই আমি এই বনের পাড়াগুলি আমার নিজের কাছে এনে আমি একসাথে জড়ো করতে লাগলাম। তো যখন জড়ো করতে লাগলাম এই বনের পাড়াগুলি এনে, তখন আমি অল্প অল্প করে বনের পাড়াতে অল্প অল্প করে আগুন দিয়ে দিয়ে যেন আমি সেখানে ঠায় বসে রইলাম, আমি আর কোথাও লড়ছি না। তো সেখানে বসে বসে আমি ওদের কাণ্ড কারখানাগুলি আমি দেখতেছিলাম। তো এইভাবে দেখতে দেখতে যেন আরো কিছুটা সময় সেখানে অতিবাহিত, যখন দেখতে পেলাম যেন রাত 3টা
অতিবাহিত হয়ে গেছে। তাও আরো যেন 2টি ঘন্টা আমার ওদের সাথে লড়াই করতে হবে, আমি সেটা সেদিন ডিসাইড করে নিয়েছিলাম। তখন ওরা যেন আমার দিকে এরকম ভাবে তাকাচ্ছিল যেন ওরা আমাকে কতদিন হয় যেন ওরা জ্যান্ত মানুষের রক্ত চুষে খায় না। তবে আমি আরেকটা জিনিস সেখানে দেখলাম যে এই 2টি মেয়ে, এই বৃদ্ধ মহিলাটা আর সেই মেয়েটি যেন আস্তে আস্তে ছাগল এমনকি সাথে সাথে কুকুর ধরে কাঁচায় খেয়ে নিচ্ছে আমারই সামনে বসে বসে। তো এই সব জিনিস দেখে আমি আরো হতবাক আর এমনকি খুবই ভয় পাইতে থাকি। তো এরকম ভাবে ভয় পাইতে পাইতে একটা সময় পরে আমি যখনই দেখতে পেলাম যেন এইসব লোকজনগুলি যাচ্ছেন আমার কাছ থেকে, তখনও যেন আমি মুক্তি পাচ্ছিলাম না। তখন হঠাৎ করে শুনতে পেলাম 4:55 যখন শুনতে পেলাম যে হজরের আজান হালকা ভারী বাতাসে আমার কানে গিয়ে পৌঁছলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার করে, তখনই আমি যেন একটা তখন সেই বাতাসে আল্লাহু আকবারটি শুনে আমি একটু স্বস্তি পেলাম। তখন আমি কানও একটা দূরে দিয়েছিলাম, তখন সেই দূরে গিয়ে একদম পৌঁছেছিলাম আপনার মসজিদের মাঠে। তখন সকালবেলা মসজিদের যে ইমাম সাহেব এমনকি মুসল্লিরা নামাজ পড়তে গেছিল, তখন তারা আমার চোখে পানি ঢেলে আমাকে সুস্থ করে তুলল। তখন আমি সকাল 8টার সময় উঠে দেখি যেন আমি মসজিদের এখানে পড়ে আছি। তবে সারা রাত আমি যেন দৌড়ে আসছি এখানে সেটি আর আমার মনে নেই। তবে যে ঘটনাগুলি আমার সাথে ঘটেছিল সেই ঘটনাগুলি আমার ঠিকই মনে ছিল। তো আসসালামু আলাইকুম বিভাস, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার যা বিশ্লেষণ করা সেটা বাদশা ভাই নিজেই বলে দিবে। তবে হ্যাঁ, উনার কথায় আমি কিছুটা আশ্বস্ত হলো। তবে হ্যাঁ, এই জিনিসগুলো আছে। তবে এটি থেকে আপনারা নিজেরা একটু দূরে থাকতে পারেন, এমনকি নিজেরা একটু ভালো থাকতে পারেন, একটু দূরে থাকতে পারেন, এমনকি আপনারা চাইলে একটু সাবধানতা অবলম্বন করতে পারেন। তবে উনি বুদ্ধিমান বলে আর উনি একটু সাহসী বলে উনি আপনার সূরা পড়ে উনি বেঁচে গেছে। তবে মুসলিমদের একটা ধর্ম কি, আপনার যদি আপনার 5 ওয়াক্ত নামাজ পড়েন আর সূরা পড়েন যা কিছু করেন, তবে সব জিনিস থেকে আপনারা নিজেরাই হেফাজত পেতে পারেন। তবে একটা বিষয়ে আরেকটা এখানে আমি একটা জিনিস দেখতে পেলাম যে আসলে শুক্র আলী ভাই খুবই ভালো মানুষ ছিলেন বলে আজকে উনি এই যাত্রায় বেঁচে গেছেন। তবে আমি বলবো যে উনি যাতে আর পরবর্তীতে আর এই লাইনে এই রাস্তায় না যা, যাতে চাইলেও যাতে উনি এত রাত সেখানে না করে কাজে গিয়ে। তবে আরেকটা বিষয়, তো আপনারা যদি চান তো ভালো কোনো সাধক কিংবা ভালো কোনো হুজুর কিংবা ভালো কোনো কবিরাজ দিয়ে আপনারা সেই জিনিসগুলি একটু দূরে চলে যেতে পারে আর কি। তবে এখানে আমি যদি আরেকটা জিনিস আপনাদেরকে বুঝিয়ে দিই যে আপনারা নিজেরা কেউ পণ্ডিতি করে এইসব জিনিসের সাথে লড়াই করতে যাবেন না, কারণ এতে দেখা গেছে হিতে বিপরীত হয়ে যাবে। তো আপনারা ভালো কোনো সাধক মাদক পালে তাহলেই আপনারা এসব তানের বিরুদ্ধে লড়াই করবেন। তবে আজকের ঘটনাটা ছিল আপনার হবিগঞ্জ জেলা আজমিরগঞ্জ থানা কাকাচ্ছ ইউনিয়ন পরিষেবা, আর আপনার গর্দা ছিল ওনাদের গ্রামের বাড়ি। তো আপনি কোন জেলা থেকে এই ঘটনাগুলি দেখতেছেন, আর আপনি কোন জেলা থেকে এই ঘটনা দেখে আপনাদের যদি মনে ধরে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে এরকম ঘটনা আমার এখানে পাঠিয়ে দিবেন। তবে ওনার ঘটনাটা আসলে খুব হৃদয় আমার ছুঁয়ে গেছে, কারণ উনি এত সুন্দর করে লেখছে যে লেখাটা আমার আসলে খুবই ভালো লাগছে। তবে আপনাদের লেখাটা যদি আমার মনে ধরে তো অবশ্যই আমি পাঠাবো। তবে আপনাদের লেখা মনে ধরার জন্য না, তবে আমি প্রত্যেকটা ঘটনার ভিতরে আমি একটা প্রশ্ন রেখে যাই, সেই প্রশ্নের উত্তরটা যারা দিতে পারবেন তো তাদের ঘটনাটি আমি সর্বপ্রথম এমনকি আমি স্পেশাল এপিসোড হিসাবে আপনাদের কাছে পাঠাতে পারি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমনকি পরবর্তী সময় আবার রাত 12টার এপিসোড বইয়ের দিগন্তর দেখার জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করবেন বাসাবাই চ্যানেলে। তো আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।